এবছরের পুজো এখন দরজার কড়া নাড়ছে। এই সময় একটু একটু পুজো পরিক্রমা করতেই হয়। এবছর পুজোয় বাইরেই কাটাবো, যাচ্ছি ভাইজ্যাগ। সে ভিডিও নিশ্চয়ই এই চ্যানেলে আপনারা পরে দেখতে পাবেন। তবে আজ এসেছি ঠাকুরপুকুরে এসবি পার্কের পুজো কভার করতে। এনাদের এবারের থিম প্রশ্ন কথা, যদিও উদ্বোধন হবে আগামী 25 তারিখ। তারপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে আমরা তার আগেই আপনাদের জন্য এই পুজো পরিক্রমাটি সেরেই ফেললাম। এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একবার অবশ্যই নিজের চোখে দেখে যাবেন এই পুজোটি। এই থিম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এই প্যান্ডেলের ভেতরে ঢুকলেই আপনি সব জেনে যাবেন। সর্ববৃহৎ বৌদ্ধ বিহার হিসেবে দাবি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রাক্তন নির্বাচনী প্রধান আমাদের ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস এবং প্রাচীন সভ্যতার সংগ্রহ। দেখে পশ্চিম জেলার দারুণ এখনই বছরের গ্রামটাকে খুবই সাধারণ সময় ভালো ঢাকা পরিচালনার গ্রামটাকে নতুন একটা আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। 2050 সালে আমার প্রথম শুরু হয় ধর্মঘাট এবং সেই ধর্মঘাটের বই অনুষ্ঠিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ গ্রন্থাগার স্থাপত্য প্রমাণ করে। একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা বিশেষত রয়েছে বৌদ্ধের বাবলির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের নকশা। কিন্তু সবচেয়ে অর্থনৈতিক হয় নবম দফা খননকারী সরকার তাই খননের প্রধান ভূমিকে স্থানীয় নাম হচ্ছে সতী সিংহার ভূমি। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায় সপ্তম শতকে রাজা শশাঙ্কের শাসনামলে এই অঞ্চল দন্তভর্তি নামে পরিচিত ছিল। এখানকার জমিদারের দলিলে সেটি উল্লেখ নেই। আবার চীনা ভ্রমণকারী হিউয়েনসাং, যিনি খ্রিস্টাব্দ 738 নাগাদ তাম্রলিপ্ত ভ্রমণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে ছিল 10টি বৌদ্ধ বিহার এবং প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষু। গবেষকদের ধারণা তাই খননের প্রধান ভূমিকে স্থানীয় নাম হচ্ছে সতী সিংহার ভূমি। এখানকার জমিদারের দলিলে সেটি উল্লেখ নেই। আবার চীনা ভ্রমণকারী হিউয়েনসাং, যিনি খ্রিস্টাব্দ 738 নাগাদ তাম্রলিপ্ত ভ্রমণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে ছিল 10টি বৌদ্ধ বিহার এবং প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষু। গবেষকদের ধারণা নগরবাড়ি হয়তো সেই তালিকারই একটি। এরও আগে ভ্রমণকারী ফাহিয়ানের লেখাতেও এই আবিষ্কারের পর থেকে গবেষকদের ধারণা উক্ত বিহারী ভিক্ষুকদের থাকার কক্ষ, স্তূপ, ভোটিভ ট্যাবলেট, পাথরের মূর্তি ও লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি আর প্রত্নতত্ত্ব মিলিয়ে মোগলবাড়ি আজ ভারতের অতীতকে বোঝার এক উন্মুক্ত জানালা। আর আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই সেই উন্মুক্ত জানালায় একটি বার এসে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্নকথার মাধ্যমে।
একটি বৌদ্ধ দেবদেবীর মূর্তি। এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং মাঠ থেকে পশ্চিমবঙ্গ সরকার শক্তি সেনার ভূমিকে রাজ্য সংরক্ষিত প্রত্নস্থল হিসেবে ঘোষণা। রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং একটি নামফলক, যেখানে লেখা ছিল এই বৌদ্ধ বিহারের নাম। গবেষকদের মতামতে সেই সময় এই মহাকাশ এবং সেই মহাকাশের দৌলতে উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। স্থানীয় নাম হচ্ছে শক্তি সেনার ঢিবি। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায় সপ্তম শতকে রাজা শশাঙ্কের শাসনামলে এই অঞ্চলে কামলিপ্ত ভ্রমণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে ছিল 10টি বৌদ্ধ বিহার এবং প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষু। গবেষকদের ধারণা মুঘলরা হয়তো সেই তালিকা নিয়ে অনেকের মতে 1975 সালে মেদিনীপুর এবং ওড়িশার জগেশ্বরের মধ্যে এবং অঞ্চলে মুঘল আক্রমণের যুদ্ধ হয়, যেখানে মুঘলরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেখান থেকে নাম পায় মুঘলমারি, অর্থাৎ যেখানে মুঘলরা মারা পড়েছে। ঘটনাগুলি লিপিবদ্ধ রয়েছে, সেখানে এই মুঘলমারি জায়গাটির উল্লেখ মেলে। তবে মোগলের বিহারিকার শিল আবিষ্কারের পর থেকে গবেষকদের ধারণা উক্ত বিহারি গিয়েছিলেন, সেখানে ধীরে ধীরে মুঘলমারি নামে পরিচিত হয়।